তিনি জয়যুক্ত হয়েছেন। তো আপনার কাছে আসলে কি মনে হয় এমন ৩ থেকে ৪টা কারণ যে কারণে আসলে শিক্ষার্থীরা তাকে আসলে ইলেক্টেড করেছে ভিপি পদে? ন্যারেটিভ যে ভাঙার যে জায়গাটা, সেই জায়গাটা ছিল না। যেমন আমার যে অপোনেন্ট যারা ছিল, তারা ন্যারেটিভ দাঁড় করাইত। আচ্ছা, এক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদে আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আরো অনেকেই ছিলেন যারা বর্তমানে জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তো আসলে এমন কি ঘটনা ঘটেছিল যে শোনা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অভিযোগ এনে তারা দল থেকে বেরিয়েছে? আমি এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদে দলীয় লেজুর ভিত্তি দিচ্ছি। পরিষদের বর্তমান সভাপতি হচ্ছে নাজমুল হাসান এবং আপনাদের সাধারণ সম্পাদক যিনি আছেন সানাউল্লাহ হক। ওনাদের দুজনের ব্যাপারে আপনার আসলে দর্শনটা কেমন? কি মনে হয় যে ওনারা ভবিষ্যতে যদি জাতীয় রাজনীতিতে যায় তাহলে কেমন ফলাফল করতে পারে, বা রাজনীতিতে কেমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কি ওনারা যেতে পারবেন? মানে শিবির সমর্থিত প্যানেলে একটা ভূমিধস একটা বিজয় হয়েছে, কিন্তু বিজয়ের পরে কেমন জানি মনে হচ্ছে তারা সক্রিয় নেই, বা তাদের যে ক্যাম্পাস ভিত্তিক যে কার্যক্রম থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার জগন্নাথে, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, সেটা আসলে আমরা ওইরকমভাবে দেখতে পাচ্ছি না। এখন এটার পিছনে আসলে কারণ কি মনে হয় আপনার কাছে? কেন আসলে তারা এরকম নিষ্ক্রিয় একটা ভূমিকা পালন করছে? দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পলিটিকোড ডায়লগের আজকে আমাদের এই সাক্ষাৎকারে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যোগসুর সাবেক ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পলিটিকোড ডায়লগে। সরাসরি যদি প্রশ্ন চলে যাই, তাহলে 2007 সালে যোগসু নির্বাচন হয়েছিল এবং এই 2026 সালে হয়েছে। দীর্ঘ একটা 19 বছরের একটা গ্যাপ। তো এরপরে এবারে আপনার বিপরীতে যিনি ছিলেন রিয়াজুল ইসলাম, শিবির সমর্থিত প্যানেলে, তিনি জয়যুক্ত হয়েছেন। তো আপনার কাছে আসলে কি মনে হয় এমন ৩ থেকে ৪টা কারণ যে কারণে আসলে শিক্ষার্থীরা তাকে আসলে ইলেক্টেড করেছে ভিপি পদে? ধন্যবাদ আপনাকে এবং দর্শককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করছি যে আমার হেরে যাওয়া বা ভোট কম পাওয়ার যে কারণটা ছিল, অনেকগুলোর মধ্যে আমি যদি কয়েকটা বলি, যে প্রথমত হলো যে আমাদের পক্ষ থেকে ন্যারেটিভ যে ভাঙার যে জায়গাটা, সেই জায়গাটা ছিল না। যেমন আমার যে অপোনেন্ট যারা ছিল, তারা ন্যারেটিভ দাঁড় করাইত। এমন ন্যারেটিভ ছিল যেটা হলো যে আপনার এগুলা মিথ্যা প্রপাগান্ডা ছিল। তো আমাদের পক্ষ থেকে আসলে এই ন্যারেটিভ গুলো যে করা ভুল প্রমাণিত করে, সেই জায়গাটা আমাদের একটু ঘাটতি ছিল। আরেকটা জায়গায় সেটা হলো যে দেখেন, যে আপনার শিক্ষার্থীদের জন্য আমার যে জায়গাটা ছিল, আমি ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। কিন্তু ওয়েলফেয়ারের যে জায়গাটা, সেই জায়গাটা আমি অত করতে পারিনি। কিন্তু যেটা আমার অপোনেন্ট যে প্যানেল তারা করেছে। তো আমি মোটা দাগে এই ২ টাকেই আমি কারণ হিসেবে ধরছি। আর আরেকটা জিনিস, সেটা হলো যে শিক্ষার্থীদের, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো হল নেই। যার কারণে শিক্ষার্থীদেরকে রিচ করার টাইমটি হলো ওয়ার্কিং আওয়ার। ক্যাম্পাস যতক্ষণ খোলা থাকে। তো আমরা যদি আরেকটু সময় পেতাম বা আমাদের যদি হল থাকতো, তাহলে শিক্ষার্থী রিচ করা সহজ হতো। শিক্ষার্থীরা ওই শুনে ভোট দেওয়া লাগতো না। সরাসরি তাদেরকে রিচ করা যেত। এইগুলি মোটা দাগে কারণ ছিল। আচ্ছা, আমরা দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হয়েছে, অধিকাংশ জায়গায় আসলে মানে শিবির সমর্থিত প্যানেলের একটা ভূমিধস একটা বিজয় হয়েছে, কিন্তু বিজয়ের পরে কেমন জানি মনে হচ্ছে তারা সক্রিয় নেই, বা তাদের যে ক্যাম্পাস ভিত্তিক যে কার্যক্রম থাকার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার জগন্নাথে, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, সেটা আসলে আমরা ওইরকম ভাবে দেখতে পাচ্ছি না। এখন এটার পিছনে আসলে কারণ কি মনে হয় আপনার কাছে? কেন আসলে তারা এরকম নিষ্ক্রিয় একটা ভূমিকা পালন করছে? আচ্ছা, একটা জিনিস কি দেখেন, শিবিরের যেই সাংগঠনিক যে জায়গাটা, সেই সাংগঠনিক জায়গা থেকে তারা অনেক এগিয়ে। যেমন শিবিরের প্যানেলের উনি যখন শিবিরে থাকে বা শিবির হয়ে নির্বাচন করে, তখন ওনার যে সক্ষমতা আমরা দেখি, উনি যখন একজন ব্যক্তি হিসাবে যখন বাইরে চলে আসবে, তখন কিন্তু সেই জায়গাটা তার থাকে না। এবং এটা কিন্তু বাস্তব। তো আপনি তাদের তো একটা ডেকোরাম অনুযায়ী অনেক কিছু হয়ে যায়। তো এই যে নির্বাচিত হয়েছে, শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য যে সক্ষমতা, বা শিক্ষার্থীদের জন্য যেই, আপনার সবসময় তো আপনি ওয়েলফেয়ার করতে পারবেন না। আপনার তো একটা সীমাবদ্ধতার জায়গা আছে। আপনি ওয়েলফেয়ার একটা সময় করেছেন। আপনি ভোটের আগে আমরা দেখেছি যে আমরা এটা করে দিবে, এটা করে দিবে, এটা করছে, এটা করছে। কিন্তু তার আগে ৫ আগস্টের আগে যদি বলি, তখন আমরা কিন্তু করেনি। ভোটের আগে করেছে এবং ভোটের পরে এখন আবার আস্তে, আস্তে কমছে। মানে এখন একটা ইন্টারেস্টের জায়গা সামনে আর নাই, তাই হয়তো করছে না। কথা বুঝতে পারছেন? এখন ওয়েলফেয়ার দিয়ে তো আপনি সব পারবেন না। আপনার দরকার হলো সঠিক নেতৃত্ব। আপনি প্রশাসনের সাথে বার্গেনিং করা, আপনি সরকারের সাথে প্রয়োজন বার্গেনিং করা। এই জায়গার জন্য যে আপনার গাটসটা দরকার, সেই জায়গাটা আমি মনে করছি যে তাদের ল্যাকিংস আছে। যার জন্য আস্তে, আস্তে এখন ছাত্র সংসদগুলো ফাংশন করছে। আচ্ছা, এই বছর হচ্ছে 17 ফেব্রুয়ারি আপনাদের ৮ বছর পূর্ণ হয়েছে ছাত্র অধিকার পরিষদের, এবং আপনি একটি কথা বলেছেন যে একদিন স্কুল অফ পলিটিক্সে পরিণত হবে ছাত্র অধিকার পরিষদ। তো এই যে গত ৮ বছরে আপনাদের যে কার্যক্রম কিংবা ভবিষ্যতে আসলে আপনাদের কি পরিকল্পনা, বা শিক্ষার্থীদেরকে নিয়ে এখন পর্যন্ত এমন কোনো কিছু হয়েছে যেটা আসলে অন্যান্য ছাত্র
সংগঠনগুলো অনুকরণ করবে ছাত্র অধিকার পরিষদের সেই বিষয়গুলো? ছাত্র অধিকার পরিষদের যে প্রথম থেকে আমাদের যেই চিন্তা চেতনা বা আমরা যেটা নিয়ে কাজ করি, আমরা একজন ছাত্র নেতা, একজন স্টুডেন্ট লিডার তার যে কাজ সেটাকে আমরা অনুসরণ করি। একজন ছাত্র নেতার কাজ হলো একজন শিক্ষার্থীর কি প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করা। সেই প্রবলেমটা প্রশাসনের সাথে কথা বলা, এটা সমাধান করা। বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা সেগুলোকে ফলো আপ করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক ট্র্যাকে আছে কিনা সেগুলো নিয়ে কথা বলা। সেগুলো যদি তারা ভুল পথে থাকে সেগুলো নিয়ে আওয়াজ তোলা। আমরা কিন্তু এই কাজটাই করে আসছি। তো ছাত্রদের যে অধিকার, শিক্ষার্থীর যে অধিকার সেই কাজটাই কিন্তু আমরা করে আসছি। এইটা আপনি দেখবেন যে এইটা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন করছে না। আমরা কিন্তু যে ক্যাম্পাসে যে অমুক ভাই তমুক ভাই এই পলিটিক্সটা কিন্তু আমরা করছি না। একই সাথে আমরা আবার এরকমটাও করছি না যে ছাত্র রাজনীতি নষ্ট করার জন্য যেটা হচ্ছে যে আপনার আজকে সক্ষমতা আছে, আপনি কি করলেন, প্রশাসনকে কাজটা করতে বাধ্য না করে আপনি নিজের সক্ষমতা দিয়ে আপনি করে দিলেন। এটা তো একজন ছাত্র নেতার কাজ না, যেটা অন্য সংগঠন করে থাকে। তো আমরা যেটা সত্যিকার অর্থে আপনি যেটা ন্যাচারাল আপনার শিক্ষার্থী নেতা অথবা ছাত্র নেতার তার যে কাজটা সেই কাজটা করে যাচ্ছি, সেটাই আমি মনে করি যে অন্য সংগঠন এটাকে অনুসরণ করতে পারে। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি হচ্ছে নাজমুল হাসান এবং আপনাদের সাধারণ সম্পাদক যিনি আছেন সানাউল্লাহ হক। তো ওনাদের দুজনের ব্যাপারে আপনার আসলে দর্শনটা কেমন? কি মনে হয় যে ওনারা ভবিষ্যতে যদি জাতীয় রাজনীতিতে যায় তাহলে কেমন ফলাফল করতে পারে বা রাজনীতিতে কেমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কি ওনারা যেতে পারবেন কিনা? দেখেন, ওনারা ভবিষ্যতে বাংলাদেশকে কি দিবে না দিবে সেটা পরে যাই। এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদকে যে একটা সঠিক ট্র্যাকে রাখা সেটা তারা ধরে রেখেছেন। আমি যদি আপনাকে বলি যে ৫ আগস্টের পরে এমন হয়েছে যে অনেক ছাত্রনেতা আমরা দেখেছি যে তারা আঙুল ফুলে তাদের কলা গাছ হয়ে গেছে। তারা দেশের স্বার্থকে জনগণের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে গিয়েও তারা জনগণের কাজ করতে পারে নাই। জনগণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। তো ছাত্র অধিকার পরিষদের এই জায়গাতে এই যে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেশের জন্য, আমরা শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে আসছি। তো এইটার নেতৃত্ব তো তারাই ছিলেন। অর্থাৎ এই যে ছাত্র অধিকার পরিষদকে একটা সঠিক ট্র্যাকে রাখা, এটা যেহেতু তারা পেরেছে, আমি আশা করছি তাদেরকে ভবিষ্যতে জাতীয় মানে আমাদের যেই যুব যে রাজনীতি আছে সেই রাজনীতিতে তারা দেশকে ভালো কিছু দিবেন এবং দেশের জন্য কাজ করবেন। আচ্ছা, এক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদে আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আরো অনেকেই ছিলেন যারা বর্তমানে জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সংসদ সদস্য হয়েছেন। তো আসলে এমন কি ঘটনা ঘটেছিল যে শোনা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অভিযোগ এনে তারা দল থেকে বেরিয়েছেন এবং পরবর্তীতে আপনার ছাত্র শক্তি গঠন করেছেন। তো কেন আসলে নুরুল হক নূর বা অন্যান্য আপনাদের যারা নেতা যারা ছিলেন তারা আসলে কেন এই ভালো ভালো মানে রাজনৈতিক ব্যক্তিদেরকে মানে মানে সম্ভাবনাময় রাজনৈতিক যে ব্যক্তি তারা বর্তমানে হয়েছেন তাদেরকে আসলে ধরে রাখতে পারলো না? এক্ষেত্রে কি মানে আপনাদের দলের ব্যর্থতা নাকি আপনাদের যারা কেন্দ্রীয় যারা নেতা ছিলেন ওই সময়টিতে তাদের ব্যর্থতা? এবং আপনার কাছে কি মনে হয় যে তারা এই যে দল থেকে বেরিয়ে আসছেন এর ফলে কি দলের ক্ষতি কেমন হয়েছে বা তারা থাকলে কি আরো কোনো ভালো কিছু হতো কিনা? যে অনেকগুলো জিনিস আপনার কথার মধ্যে যুক্ত হয়েছে। প্রথমত কথা হলো যে তারা চলে গেছে। আমি আসলে এটা বলব যে দলীয় লেজুর ভিত্তির কথা যেটা আপনি বলেছেন। আমি ছাত্র অধিকার পরিষদে দলীয় লেজুর ভিত্তি দেখছি না এবং আমি নিজেও করছি না। এটা স্পষ্ট এবং আমার ইউনিটে যারা আছে তারাও কিন্তু করছে না। সুতরাং আসলে তারা কেন দিয়েছেন এই ব্লেমটা এটা তারাই জানেন, যেহেতু তারা সামনে নেই। তারা এটা ভালো বলতে পারবেন। আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো যে সংগঠন থেকে চলে যাওয়া বা রাজনীতি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতির একটা বহুদিনের একটা কালচার। আপনি দেখবেন অনেক বড়, বড় রাজনীতিবিদ কিন্তু ১ম একটা জায়গা থেকে শুরু করছে, তারপর একটা জায়গা থেকে যায়। এটা খুব স্বাভাবিক, কারণ একটা কমন ইন্টারেস্ট এ যুক্ত হয়। তারপর সে দেখা যায় যে তার অন্য একটা ইন্টারেস্ট কাজ করছে, সে ওইদিকে চলে গেছে। যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ৫ আগস্টের পরে দেখা যাচ্ছে যে অনেক সম্ভাবনা ছিল অন্যদিকে যাওয়ার, যে ওখানে গেলে এটা হবে, এটা হবে, এটা হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি অন্যদিকে গেলে হয়তো এই ট্র্যাকটা আমি হারিয়ে ফেলবো। যার জন্য আমি যাইনি। এখন আমি চলে যাইতাম, সেটা তো আর আমার সংগঠনের কিছু করার ছিল না। তো আমাদের সংগঠনের একটা সীমাবদ্ধতা ছিল যে একটা ফাইন্যান্সিয়াল একটা সীমাবদ্ধতা আমাদের স্টিল আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত এই যে এখন বলে যে সরকারের পার্ট, তাও কিন্তু আমাদের এইবার আমরা ওইভাবে ভালো করে ইফতার করাতে পারিনি যেটা গতবার করতে পেরেছি। তো এই যে সীমাবদ্ধতা আমাদের আছে, এটা একটা বড় একটা কারণ হিসেবে আমি দেখছি। আর এখানে সংগঠনের রাজনীতিতে আসলে যে এই যে সংগঠন তারা চলে গেছে বলে কিছু হারিয়ে ফেলছে, আর তারা থাকলে যে অনেক কিছু বড় কিছু হতো, আই ডোন্ট থিংক রাজনীতি এভাবেই চলছে। আবার অনেকে ছাত্র অধিকারে আসবে, গণ অধিকারে আসবে, আবার অনেকে চলে যাবে। এভাবেই আরকি চলতে থাকবে। বাংলাদেশ টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে স্বাধীনতার পর
বাংলাদেশে আসলে একটি স্মার্ট বিরোধী দলের অভাব ছিল কয়েকটা বছর, বিশেষ করে আওয়ামী লীগের সময়টিতে। তো কেন আসলে ছিল, এবং এই যে স্মার্ট একটা বিরোধী দল, এই জায়গাটায় যেহেতু নতুন করে সরকার গঠন হয়েছে, তো সেই জায়গাটায় এই যে জামাত এনসিপির যে 11 দলীয় জোট, তারা কি সেই শক্ত অবস্থানে থাকতে পারবে কিনা বিরোধিতার জায়গায়? আপনার কাছে আসলে কি মনে হয়? আচ্ছা, প্রথমত কথা হলো আমি আমার যেটা ছোট জ্ঞানে আমি বলেছি যে আমাদের দেশের একটা স্মার্ট একটা বিরোধী দল দরকার। কেন দরকার দেখেন, আমাদের দেশে বিরোধী দল মানেই কি? বিরোধী দল মানেই হলো যে আপনার সরকার দল যাই করুক না কেন তার সেটা বিরুদ্ধে। বিরোধিতা করা। এবং এই জায়গায় বিরুদ্ধে যাওয়ার আপনি গণতান্ত্রিক যেই ডেমোক্রেটিক যেই সিস্টেম, সেই সিস্টেমে হলো বিষয়টা এরকম যে আমি যদি সরকারে থাকি, ধরেন আমি আজকে একটা পলিসি নিছি। এখন এই পলিসিটা ভালো কি ভালো না, বিরোধী দল যে থাকবে তার কাজ হলো এটা জনগণের জন্য ভালো না। কেন ভালো না এটা ফাইন্ড আউট করা। আবার সরকার যারা তারা এটা দেখবে যে না এটা এই জন্য ভালো। তো এই জায়গাটা তো বিরোধী দল তুলতে পারে না। আমি সরকার আমি এটা তুলেছি, তাদের মনে হয়েছে যে না এটা করলে তো তারা জনগণের কাছে আরো চলে যাবে। সুতরাং না, এটা বিরুদ্ধে যেতে হবে। এই যে বিরুদ্ধে যাওয়ার জন্য যে বিরোধিতা, এটাই আমরা কিন্তু দেখে আসছি। এই যার জন্য কিন্তু দেশের গণতান্ত্রিক দেশে কিন্তু মানে এখানে আবার সরকার দলের একটা জিনিস আছে যে আমরা যারা সরকারের দলে থাকি তারাও চিন্তা করে যে শুধুমাত্র পুরো একদম যেটা হাসিনা কাঠামোতে ছিল যে কেউ বিরুদ্ধাচরণ করা যাবে না, করলেই তাকে ধরো, তাকে হামলা দাও মামলা দাও, এই জায়গাটা। তো এই জায়গাটা যদি কমিয়ে আনা যায় এবং সব বিরোধী দল যারা আছে তারা যদি দেশের কথা চিন্তা করে, এখানে পয়েন্ট কোনটা? পয়েন্ট হলো আপনি যদি দেশের জন্য রাজনীতি করেন, কিন্তু আমাদের রাজনীতির তো ক্ষমতার জন্য। নীতি এবং সেবার যে প্রতিযোগিতার রাজনীতি, এই রাজনীতি বিগত দিনে তৈরি হয়নি। সামনের দিকে হবে কিনা জানি না। তবে এখনকার যে প্রেক্ষাপট, এখন যে বিরোধী দলে আছে, এখানে বেশিভাবে আমি যদি বলি যে বিগত দিনের চাইতে ভালো। তবে দেখা যাবে, এখনই সমালোচনা করতে চাচ্ছি না। সামনের দিনে তারা কতটুকু বিরুদ্ধে যাওয়ার জন্য বিরোধিতা করছে, নাকি আসলে দেশের মৌলিক পরিবর্তন হোক, দেশের কাঠামোগত পরিবর্তন হোক, দেশের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এই যেগুলোর বেসিক পরিবর্তন এটা চাচ্ছে, এটা আরো পরে বোঝা যাবে। আচ্ছা, আপনাদের সহযোদ্ধা রাকিবুল ইসলাম রাকিব ছাত্র দলের, আমানুল্লাহ আমান, কিংবা ধরেন যে রবিউল ইসলাম নয়ন যুব দলের, অনেক সময় আমরা দেখেছি যে তারা আসলে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দিয়ে বা পিছনে দিয়ে দৌড়াচ্ছে, নিরাপত্তা কর্মীরা তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, যেটা আসলে মানানসই নয়। তো এই যে তাদের এই কর্মকাণ্ড, এমন দেখা যায় তারা যখন আসলে তাদের জেলা পর্যায়ে কোনো জায়গায় যায়, ওই জায়গাটার আসলে যারা কর্মী আছে তারা আবার দেখা যায় তাদের পেছনে দৌড়ায়, রিক্সার পেছনে হোক বা গাড়ির পেছনে হোক। তো এই যে একটা সংস্কৃতি, আপনার কাছে কি মনে হয় যে এটাই আসলে ছাত্র দলের রাজনীতির সংস্কৃতি, বা এই জায়গাটা থেকে তাদের আসলে বেড়ে আসা উচিত কিনা? অনেকে বলেন যে আসলে তারা শ্রদ্ধার জন্য তারা এই কাজটা করেন, কিন্তু আলটিমেটলি যখন আসলে কেন্দ্রীয় কোনো নেতা এই ধরনের কর্মকাণ্ড করেন, তাহলে জুনিয়র পর্যায়ে যারা আছেন বা মাঠ পর্যায়ে যারা আছেন, তারা আসলে কি শিখছে এই জায়গাটা থেকে? আচ্ছা, প্রথমত হলো যে রাকিবুল ইসলাম রাকিব ভাই, তারপর আমানুল্লাহ আমান ভাই, আপনি যাদের কথা বললেন তারা আমার অনেক সিনিয়র এবং যদিও ৫ আগস্ট হ্যাঁ, পর্যন্ত তো আমার সহযোদ্ধাই, একসাথে আমার আন্দোলন করেছেন। খুব স্নেহ করে। তবে যদি আপনি যেই জিনিসটা নিয়ে বলছেন, আমি এটার স্ট্রংলি বিরোধিতা করি। কারণ ছাত্র রাজনীতিতে ছাত্ররা তো মূল শক্তি দেশের, ছাত্র সংগঠনগুলো। তো সেই জায়গা থেকে ছাত্র সংগঠন আ যেমন আজকে যদি রাকিব ভাই থাকে, রাকিব ভাইয়ের প্রায়োরিটিটা থাকবে তারেক রহমানের কাছে অনেক বেশি। এবং থাকা উচিত। তো আসলে আমি এই কালচারে আমি এটা পছন্দ করি না। এটার ঘোর বিরোধিতা করি। আর এরকমটা চলতে থাকলে আমি জানি না তারা হয়তো পরিবর্তনের জন্য চিন্তা করছেন কিনা। যে, আগামী দিনের যে পলিটিক্স বা জেন জির যে পলিটিক্স, এই পলিটিক্সটা ধরতে হলে কিন্তু তাদেরকে তাদের কাঠামো যেটা, সেই কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। আমার যেটা মনে হচ্ছে, এবং আমি আমার সংগঠনে যেটা আমরা করছি বা করব, যেটা হলো যে পলিটিক্সটা হবে। এই পলিটিক্সটার মাধ্যমে আপনি এই যে আগের যেমন যে এই বহর নেতাকর্মী নিয়ে, হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক যা পলিটিক্স করে তারা ওই একটা নির্দিষ্ট জিনিস ছাড়া আর কিছু পারে না। এতে কিন্তু আপনি কিন্তু একটা অংশকে আপনি তাদের উন্নতিটা নষ্ট করে দিচ্ছেন। তো আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হলো যে যারাই পলিটিক্স করবে তারা যেন মানে অন্যদের চাইতে ভিন্ন হয়, এই অর্থে যে তারা দেশের সম্পদে পরিণত হচ্ছে। তখন যায় আপনার পলিটিক্সটা দেশের জন্য হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি তো গণভোটে হ্যাঁ এর পক্ষে ছিলেন, প্রচারণাও চালিয়েছেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, হয়তোবা হ্যাঁও ভোট দিয়েছেন। তো এই যে বর্তমান সরকার গঠন হওয়ার পরে আমরা দেখছি যে গণভোট হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরও বিভিন্ন গড়িমসি করা হচ্ছে জুলাই সনদ নিয়ে, কিংবা গণভোটে হ্যাঁর ফলে যে বিষয়গুলো বাস্তবায়নের কথা ছিল সেখানে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই বর্তমান সরকার কি এগুলো কি বাস্তবায়ন করবে, নাকি তারা এটা বাস্তবায়ন করবে না, শুধুমাত্র নির্বাচনের জন্যই তারা তাড়াহুড়া করে বলেছে যে আমরা করব? এবং যদি কোনো কারণে এগুলো বাস্তবায়ন না করে, জুলাই সনদ বা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার কারণে যেগুলো হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে আপনার স্ট্যান্ডিং পজিশনটা কোথায় থাকবে? আচ্ছা, প্রথমত হলো যে এই আ সরকার আ কি করবে না করবে, এই সরকারের তো আরো সময় আছে। সেই জায়গা থেকে এখনই মন্তব্য
মন্তব্য করতে পারি না যে না করবে বা করবে না। তবে আমি মনে করি যেটা সেটা হলো যে যদি এই সরকার এটা বাস্তবায়ন না করে তাহলে জুলাইয়ের সাথে এটা একটা অন্যায় করা হবে, একটা গাদ্দারি করা হবে। কেন করা হবে দেখেন আপনি, যদি আওয়ামী লীগ সরকার সামনে আসে অথবা তারা যদি আরো ভিজিবল হয়, তারা যদি আরো প্রাসঙ্গিক হয়, তাহলে যারা আমরা জুলাই করেছি তাদের জন্য এটা থ্রেট হবে। এবং এই বিএনপি সরকার তো আসছেই জুলাইয়ের মধ্য দিয়ে। এটা তো সত্য। এটা তো একদম দিবালোকের মতো সত্য। তো সেই জায়গা থেকে যদি জুলাইকে তারা মানে একটা স্বীকৃতি না দেয়, তাহলে সেটা শুধুমাত্র যে আমাদের জন্য অথবা শুধুমাত্র বিরোধী দলের জন্য যে ক্ষতি হবে এটা না। তাদের জন্য কিন্তু ক্ষতি হবে। কারণ আওয়ামী লীগ গণহত্যা করেছে। আর আপনি যখন আমি এই জায়গায় বলব যদি তারা যেহেতু তাদের সময় আছে তারা করবে কি করবে না এটা দেখা যাবে। যদি তারা এটা না করে তাহলে তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এটা বলা যাবে। আর আমার স্ট্যান্ড হবে আমার বৈধতা উম জুলাই। আমার বৈধতা জুলাই। তো সেই জায়গা থেকে জুলাইকে যারা অস্বীকার করবে অবশ্যই আমি তার বিপক্ষে যাব। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে যোগসুতে আবারও ভিপি পদে দাঁড়ানোর ইচ্ছা আছে কিনা বা করবেন কিনা যদি নির্বাচন হয়? আর জাতীয় রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা কি করবেন ভবিষ্যতে? আচ্ছা, প্রথমত হলো যে আপনার আ যকসু নির্বাচন আগামীতে করব কি করব না এটা ডিপেন্ড করবে আসলে শিক্ষার্থীরা আমাকে কতটুকু চায়। কারণ রাজনীতিতে জনগণ বা আমি ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীদের চাহিদাটাকে আমার প্রাধান্য দিতে হবে। যদি শিক্ষার্থীরা চায় তাহলে অবশ্যই করব। আর আ জাতীয় রাজনীতির ক্ষেত্রে হ্যাঁ, আমি যেহেতু রাজনীতি করব এবং দেশের রাজনীতির একটা নতুন কালচার আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাতীয় রাজনীতিতেও মুখ দর্শক, এতক্ষণ আমাদের সাথে আমাদের আজকের এই সাক্ষাৎকারে ছিলেন একেএম রাকিব, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং যিনি যোগসুতে ভিপি পদে দাঁড়িয়েছিলেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের এই সাক্ষাৎকারটি আজকে আমরা এখানে শেষ করছি। সর্বশেষ যদি কিছু বলেন। আ সর্বশেষ হলো যে আপনাদেরকে ধন্যবাদ। আর আসলে এখন যেই পলিটিক্সটা আমরা দেখছি বা যে পলিটিক্সটা দেশের জন্য মঙ্গলজনক হবে, সেই পলিটিক্সই আমরা করব। আমাদের জন্য দোয়া করবেন। আমার সংগঠনের জন্য